আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। থাকছে না পিএসসি ও জেএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিকে ভর্তির সময় আলাদা হবে বিভাগ, নবম ও দশম শ্রেণীতে সবাই পড়বে একই সিলেবাসে। সারা দেশে প্রতিদিন ৬ ঘন্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন, কার্যকর হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে। প্রবাসী কর্মীদের আকামা, ভিজিট, এক্সিট ও রি এন্ট্রি ভিসার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। ফি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করেছে সেদেশের পাসপোর্ট অধিদপ্তর। সিলেটের ওসমানীনগরে ব্যাংকের বুথ লুটে অংশ নেয় মুখোশধারী ৪ ডাকাত। ২৪ ঘন্টায় ধরা পড়েনি কেউ, উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা। সিলেটে জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন পালিত। জেলা আওয়ামী লীগের উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে মিলাদুদ্দোয়া মাহফিল। একদিনের ব্যবধানে দেশে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত, মারা গেছেন আরও ৪১ জন, শনাক্ত প্রায় ২,০০০। সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা কমে নেমেছে ১-এ, নতুন আক্রান্ত শনাক্ত ৬৩ জন। কাতারে যাত্রা শুরু করল ফেঞ্চুগঞ্জ মানব কল্যাণ সমিতি, নতুন কমিটির অভিষেক সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ২০২৩ সাল থেকে নতুন কারিকুলামে পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। এছাড়া নবম ও দশম শ্রেণীতে থাকবে না আলাদা বিভাগ, সবাই পড়বে একই বই। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে, আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে জানিয়ে মন্ত্রী বলেন, নবম ও দশম শ্রেণীতে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা নামক বিভাগ তুলে দেওয়া হচ্ছে। একটি সমন্বিত পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। তিনি বলেন, দশম শ্রেণী পর্যন্ত 10টি বিষয় ঠিক করা হয়েছে। এই 10 বিষয়ে সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা। অর্থাৎ বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে উচ্চ মাধ্যমিক থেকে। শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতা অর্জনের বিভিন্ন কৌশল এই পরিমার্জিত কারিকুলামে বলা আছে। শিখন সময় প্রাথমিকে কতটা, মাধ্যমিকে কতটা হবে তা বলা আছে। আমরা সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নের উপর গুরুত্ব দিয়েছি। কোথায় কোন কোন পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন হবে সেগুলো আমরা ভাগ করেছি। কোনো কোনো বিষয় টোটালি ধারাবাহিক মূল্যায়নে যাবে সেগুলো বলা আছে রূপরেখায়। শিক্ষাক্রমে অন্তর্ভুক্তিমূলক যে বিষয়টি এনেছি সেখানে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা হয়েছে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বা সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থী সবাইকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়ন সম্পর্কে দীপুমণি বলেন, ২০২৩ সালে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে পারব। ২০২৩ সালে প্রাথমিক দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে করব। ২০২৪ সালে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণী এবং ২০২৫ সালে পঞ্চম শ্রেণী ও মাধ্যমিকের দশম শ্রেণীতে বাস্তবায়ন করব। প্রতিদিন ৬ ঘন্টায় দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে ফিলিং স্টেশন। সোমবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি। মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এদিকে এই ইস্যুতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুতের দৈনিক পিক আওয়ারের সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। ওই সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং বিষয়টি কমপক্ষে ৩টি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি, ইকামা, ভিজিট ভিসা ও এক্সিট ও রি এন্ট্রি ভিসার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। কোনো ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা, ভিজিট, এক্সিট ও রি এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদির এই সংবাদ মাধ্যম বলছে, করোনা ভাইরাস মহামারীর প্রভাব মোকাবেলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে বলে নিশ্চিত করেছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এজন্য প্রবাসী কর্মীদের দেশটির পাসপোর্ট বিভাগে যাওয়ার দরকার হবে না। সৌদি আরবের পাসপোর্ট বিভাগ বলছে, করোনা ভাইরাস মহামারীর কারণে যেসব দেশের নাগরিকদের প্রবেশে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশের নাগরিকদের বসবাসের অনুমতি বা ইকামা, এক্সিট এবং রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি করা হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা থেকে সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেওয়া হয়। করোনা ভাইরাসের বিস্তারের লাগাম টানতে মূলত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশে এবং বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতিতে পরিবর্তন আসায় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে সরকার ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। সিলেটের উসমানীনগর উপজেলার শেরপুর পশ্চিম বাজারে ইউসিবিএল ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথে ডাকাতির দৃশ্য ধরা পড়েছে ব্যাংকটির সিসিটিভি ক্যামেরায়। এতে দেখা যায় 4 জন মুখোশধারী লোক এটিএম বুথে প্রবেশ করে নিরাপত্তা কর্মীকে বেঁধে বুথের টাকা লুট করছে। ডাকাতদের 3 জনের মাথায় লাল কাপড় বাঁধা ও একজনের মাথায় ছিল ক্যাপ, সবার মুখে ছিল মাস্ক। সোমবার পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোববার ভোরে শেরপুর পশ্চিম বাজারের ইউনিস ম্যানশনের নিচতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। বুথ থেকে 24,25,500 টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় রোববার রাতে মামলা দায়ের হলেও সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টাকাও উদ্ধার হয়নি। ডাকাতির ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে রোববার রাতে ওসমানীনগর থানায় অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে 4 দুর্বৃত্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথে হানা দেয়। এ সময় ডাকাতরা বুথের নিরাপত্তা কর্মী মোহাম্মদ জাকারিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে মারধর করে। পরে বুথের লকার ভেঙে 24,25,500 টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রবিবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ, ওসমানীনগর থানা পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৬তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে এই উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ দোয়ার আগে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধুর 2 কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দোয়া মিলাদ পরিচালনা করেন চান্দোসা রহমতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন। মিলাদ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমশের জামাত সহ দলের নেতাকর্মীরা। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসের মৃত্যু শনাক্ত কমেছে। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 41 জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল 51। আর উল্লেখিত সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন 1950 জন। বিপরীতে সুস্থ হয়েছেন 4112 জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় 25,388টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত শনাক্ত হন 1953 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.69%। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,32,366 জন।
366 জন। শনাক্তের মোট গড় হার 16.53%। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে নারী 16 জন এবং পুরুষ 25 জন। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 4112 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,82,933 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণ চলে আসে। চলতি বছর শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5%-এর নিচে নেমে এসেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাস জুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে মৃতের সংখ্যা আগের 24 ঘন্টার চেয়ে কমেছে। সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছেন একজন। এ সময় নতুন রোগী শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন 1130 জন। সিলেট বিভাগে এখনো পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 112 জন। এছাড়া সিলেট জেলায় 939 জন, সুনামগঞ্জে 72 জন, মৌলভীবাজারে 72 জন ও হবিগঞ্জে মারা গেছেন 47 জন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 63 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 24 জন সহ সিলেটে 42 জন, সুনামগঞ্জে 3 জন, মৌলভীবাজারে 10 জন ও হবিগঞ্জে 8 জন শনাক্ত হন। 916 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 6.88%। এর আগের 24 ঘন্টায় 49 জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত 8 সেপ্টেম্বর 117 জন, 9 সেপ্টেম্বর 71 জন, 10 সেপ্টেম্বর 67 জন ও গত 11 সেপ্টেম্বর 53 জন করোনা রোগী শনাক্ত হন। সব মিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা 53,989 জন। তার মধ্যে ওসমানী হাসপাতালে 4,729 জন সহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা 33,253 জন। এদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও 200 জন। বিভাগে সব মিলে সুস্থ হয়ে উঠেছেন 46,581 জন। কাতারে যাত্রা শুরু করেছে ফেঞ্চুগঞ্জ মানব কল্যাণ সমিতি। কাতারের রাজধানী দোহার একটি অভিজাত রেস্টুরেন্টে বৃহস্পতিবার সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সিলেট 3 আসনের নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসির টুটুল, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জলিল, সিনিয়র সহসভাপতি শেখ আক্তার, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রাজনগর কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান ফারুক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ প্রমুখ। খায়রুল ইসলাম রাজুকে সভাপতি, মোহাম্মদ মোস্তফা মিয়াকে সাধারণ সম্পাদক ও শিবা বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ফেঞ্চুগঞ্জ মানব কল্যাণ সমিতির 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মুক্তারুল ইসলাম। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।